আপনারা তো স্বামী স্ত্রী পরিচয় দিয়ে রুম নিলেন, তাহলে সে এখন অস্বীকার করছে কেন? ম্যানেজারের এমন প্রশ্নের কোনো জবাব খুঁজে পাচ্ছি না। আশেপাশের লোকজনও অনেক উল্টাপাল্টা কথা বলা শুরু করছে। আমি তাদের যতই বোঝাচ্ছি আরিশা আমার বিয়ে করা বউ, কেউ মানতেই চাচ্ছে না। তাদেরই বা কী দোষ, যেখানে আরিশা নিজেই বলছে সে আমাকে চিনে না। একটু আগে হঠাৎ করে আরিশার ঘুম ভেঙে যায়। আমাকে পাশে দেখার পরে চিৎকার দিয়ে বাইরে বের হয়ে আসে। আরিশার চিৎকারে আশেপাশের রুমের সবাইও জেগে যায়। একরকম জোর করে আরিশার ফ্যামিলি আমার সাথে ওর বিয়ে দেয়। প্রথম ও আমাকে মেনে নিতে চাইতো না। তারপর কয়েক মাস পার হবার পর সব ঠিক হয়ে যায়। আরিশা আমাকে ভালোভাবেই মেনে নেয় এবং আমরা সুখেই আছি। কিন্তু আজকে কেন এমন শুরু করলো সেটাই বুঝতে পারছি না। নাকি আরিশা অন্য কোনো প্ল্যান আছে, এসব পরেও ভাবা যাবে। আগে আমাকে প্রমাণ করতে হবে আরিশা আমার স্ত্রী। বিয়ের 2 বছর পরে এসে আরিশাকে নিজের বউ হিসেবে এতগুলো লোকের সামনে প্রমাণ দিতে হচ্ছে। আরিশাকে রুমে রেখে সবাই আমার সাথে হোটেলের রিসেপশনের সামনে আসলো। কেউ কেউ পুলিশকে ফোন করার জন্য বলছে, আর চুপ থাকা যাবে না ভেবে সবাইকে আমার কথা শোনার জন্য বললাম। তারপর ফোনটা বের করে আমাদের বিয়ের ছবি দেখালাম। ছবি দেখার পর কিছুটা বিশ্বাস করলো যে আরিশা আমারই স্ত্রী। কিন্তু তাদের মনে হয়তো প্রশ্ন ছিল, তাহলে মেয়েটা অস্বীকার করছে কেন? এর মাঝে আরেকজন বলে উঠল, এসব ছবি তো বানানো যায়, ছবিগুলো যে আসল তার প্রমাণ কি? তার কথার সাথে অনেকে একমত হলো। এমন সময় যে মেয়ে আরিশার সাথে রুমে থেকে যায় সে এসে বলল, আরিশা অজ্ঞান হয়ে গেছে। আমি দৌড় দিয়ে রুমের দিকে যাই। আমার পিছে পিছে বাকি সবাইও যায়, কিন্তু কেউ আমাকে আরিশার কাছে যেতে দিচ্ছে না। কিছুক্ষণ মাথায় পানি ঢালার পর জ্ঞান ফিরে আসে। তারপর আবারও ঘুমিয়ে পড়ে আরিশা। এত সময় পার হলেও আমি একবারের জন্য আরিশার পাশে যেতে পারি নাই, বরং কয়েকজন আমাকে ঘিরে রেখেছে যেন আমি পালিয়ে যেতে না পারি। তারপর আমি ম্যানেজারকে বললাম আরিশার ফোন এনে তার বাবা মাকে ফোন দিতে। ম্যানেজার ফোন না দিয়ে সেই মেয়েটিকে দিয়ে তার বাবাকে ফোন দিল। ফোন দিয়ে আরিশার অসুস্থতার কথা বলাতেই ওর বাবা আমার কথা জিজ্ঞাসা করলো। মেয়েটি একটু বুদ্ধি করেই জবাব দিল যে আমি ডাক্তার আনতে গেছি, ওকে পাশে রেখে। ফোন রাখার সাথে সাথে আরিশার বাবা আমাকে ফোন দিল। আমিও বললাম আরিশা সামান্য অসুস্থ, তাই ওকে রুমে রেখে আমি ডাক্তার আনতে গেছি। এবার সবাই বুঝতে পারলো আমি মিথ্যা বলি নাই। আরিশার মাথার সমস্যা আছে কিনা ভেবে সবাই চলে গেল। আমিও রুমে গিয়ে আরিশার পাশে বসে রইলাম। সকালবেলা আরিশার ডাকে ঘুম থেকে উঠলাম। সে খুব স্বাভাবিকভাবে কথা বলছে। রাতে যে কোনো কিছু হয়েছিল সেটা তার কথাতে মনেই হচ্ছে না। আমিও রাতের কোনো কথা আর মনে করাতে চাই নাই, কিন্তু নিজের মনের ভিতরে এক ধরনের চিন্তা থেকেই যাচ্ছে। দুইজনে একসাথে বের হয়ে সকালে নাস্তা করতে গেলাম। কাল রাতে যারা ছিল তাদের অনেকের সাথে দেখা হলো। কয়েকজন রাতের কথা জিজ্ঞাসা করতে চাইল, তাদের ইশারায় না করে দিলাম। নাস্তা শেষ করে সমুদ্র তীরে কিছুক্ষণ ঘুরলাম দুজনে। এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর বউ পাশে থাকার পরেও কোনো কিছুই উপভোগ করতে পারছি না। বারবার শুধু রাতের কথা মনে পড়ে যাচ্ছে। কি এমন হলো যে আরিশা এমন করলো? বা সকালবেলা উঠেই কেন সব ভুলে গেল? 12টার দিকে দুজনেই রুমে চলে এলাম। আরিশা গোসলে গেল। আমি শুয়ে শুয়ে ভাবছি। বিয়ের পর শুনছিলাম আরিশার আরেকটা ছেলের সাথে সম্পর্ক ছিল, কিন্তু আরিশার বাবা মা সেটা মেনে নেয়নি। এক প্রকার জোর করে আমার সাথে বিয়ে দেয়। তাই আরিশা প্রথম দিকে আমাকে মেনে নিতে পারে নাই।
আবার এটাও ভাবছি, বিয়ের 2 বছর হয়ে গেছে, এখন ওসব ভুলে গেছে। বিয়ের আগে এমন প্রেম থেকেই থাকে, কিন্তু পরে সবাই ভুলে যায়। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি 4টা বাজে। রুমে আরিশাকে পেলাম না। বাইরে এসে হোটেলের রেস্টুরেন্টেও খুঁজলাম, সেখানেও আরিশা নেই। কোথাও গেলে তো আমাকে বলে যেত। এভাবে না বলে কোথায় গেল? কখনো আমাকে না বলে কোথাও যায়নি আরিশা। মনের মাঝে উল্টাপাল্টা চিন্তা এসে বাসা বাঁধতে শুরু করছে। কি করব, কোথায় খুঁজবো বুঝে উঠতে পারছি না। কাউকে যদি জিজ্ঞাসা করি তাহলেও লোকজন খারাপ ভাববে। একাই খুঁজে বের করতে হবে। ম্যানেজারের সাথে দেখা হলো। সে আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কি আপনার স্ত্রীকে খুঁজছেন? আমি হ্যাঁ না জবাব দেওয়ার আগেই সে বলে উঠল, তাকে তো দেখলাম এক ছেলের সাথে বাইরে যেতে। আপনি জানেন না? এই কথা শুনে উত্তেজিত হওয়া যাবে না আমার। যদি বলি যে আমি জানি না, তবে ঝামেলা হয়ে যাবে। তাই আমি বললাম, না, আমি আরিশাকে খুঁজছি না। ও যে বাইরে গেছে সেটা আমি জানি। এই বলে চলে আসলাম হোটেল রুমে। তাহলে কি আমার ভাবনাটা ঠিক হলো? আরিশা কি অন্য কারোর সাথে পালিয়ে গেল? এসব প্রশ্ন মাথার মাঝে ঘুরপাক খাচ্ছে। একবার ভাবলাম আরিশার বাবাকে একটা ফোন দেই, কিন্তু মনে হলো আরেকটু সময় অপেক্ষা করি। এখনই সবাইকে জানানো উচিত হবে না। বাইরে বের হয়ে আরিশাকে খুঁজতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে দূর থেকে আরিশাকে দেখতে পেলাম, সাথে একটা ছেলেও। কে এই ছেলে? এত দূর থেকে আমি চিনতেও পারছি না। কাছে যাব কি যাব না সেটাও বুঝছি না। সাহস করে কাছেই গেলাম। গিয়ে তো নিজেই বোকা হয়ে গেলাম। আরিশা আমাকে দেখে বলে উঠল, আমার অসুস্থতার কথা শুনে ভাইয়া আমাকে দেখতে আসছে। কিন্তু কখন আমি অসুস্থ ছিলাম নিজেই তো জানি না। হি হি হি, তুমি ঘুমাচ্ছিলা বলে আর ডাক দেই নাই। আচ্ছা ঠিক আছে বলে চলে যেতে চাইলাম। আমার সাথে ওরাও চলে আসলো। আরিশাকে রুমে রেখে ওর ভাইয়াকে নিয়ে একটা কাজের কথা বলে বের হলাম। তাকে সব কিছু জানানোর প্রয়োজন মনে হয়। কাল রাতে যাবতীয় ঘটনা তাকে খুলে বললাম। সব কথা শুনে ভাইয়া শুধু হাসলো। আর এইগুলা কোনো ব্যাপারই না। আরিশা মাঝে মাঝেই এমন মজা করতো সবার সাথে। কথাটা বলেই সে টপিক চেঞ্জ করে অন্য কথায় নিয়ে গেল। তবে কেন জানি আমার বিশ্বাস হচ্ছিল না। ভাইয়া কোনো কিছু লুকাচ্ছে হয়তো, না হলে সেও আরিশার প্ল্যানের সাথে যুক্ত। কোনটা হবে সেটাই আমাকে খুঁজে বের করতে হবে। এর মাঝে আর তেমন কোনো কিছু হলো না। ঢাকায় চলে আসলাম। কয়েক মাস ভালোভাবেই কেটে গেল। আবার আরেকদিন রাতের বেলা একই অবস্থা। আমাকে দেখে চিৎকার শুরু করে দিল আরিশা। এবার নিজের বাসায় থাকাতে তেমন বড় কোনো সমস্যা হলো না। আব্বু আম্মু রুমে চলে এলো। আম্মুকে দেখে তার কাছে গিয়ে বলল, ও কেন এখানে এসেছে? ও তো রোশান না। আম্মু তাকে বারবার বোঝানোর চেষ্টা করলো যে আমিই রোশান, কিন্তু আরিশা মানতেই চাচ্ছে না। রুমের দেয়ালে থাকা আমার আর ওর ছবি দেখার পরেও সে আমাকে চিনছে না। শুধু বলছে ও রোশানের মতো দেখতে, কিন্তু রোশান না। আমাকে দেখে ও চিৎকার বেড়েই যাচ্ছে দেখে আম্মু আমাকে বাইরে যেতে বলল। সেদিন রাতে আরিশা আর আম্মু একসাথে থাকলো। আমি আর আব্বু আলাদা রুমে থাকলাম। সকালবেলা উঠে আরিশার সাথে দেখা না করে অফিসে চলে গেলাম। কোনো কাজে মন বসাতে পারছি না। ঘটনাটা কারো সাথে শেয়ারও করতে পারছি না। তখন মনে হলো আরিশার ভাইয়া নিশ্চয়ই কিছু জানে। তাকে ফোন দিয়ে আসতে বললাম। ভাইয়া নিজে না এসে আমাকে একটা জায়গায় যেতে বললেন। ভাইয়া এসে সেখান থেকে প্রায়
20 কিলোমিটার দূরে একটা গোরস্থানের দিকে নিয়ে গেলেন। সেখানে গিয়ে একটা কবর দেখালেন। কবরের পাশে লেখা, মরহুম আবিদ হাসান, পিতা মোহাম্মদ আমিরুল হাসান। আমিরুল হাসান, এটা তো আরিশার বাবার নাম। তাহলে আবিদ নামে যে আরিশার একটা ভাই ছিল, সেটা তো জানতাম না আমি। আবার সে মারাও গেছে, সেটাও জানা ছিল না। আমি ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, আমি তো এই ব্যাপারে কিছু জানি না। আমি তো জানতাম আপনি একাই ওর ভাই, আরেকজন ছিল সেটার কথা কেউ বলেননি কেন? আমরা আবিদের কথা কাউকে বলি না, আর আবিদের কথা এখানের কেউ জানেও না। আবিদ মারা যাওয়ার পর আমরা এই এলাকা ছেড়ে চলে যাই। ভাইয়ার কথার কিছু বুঝতে পারছি না আমি তাকে ডাকলাম আরিশার ব্যাপারে কথা বলার জন্য, কিন্তু সে আমাকে আবিদের কথা বলছে কেন? তাহলে কি আরিশাই আবিদকে? না, এসব আমি কি ভাবছি? ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, আবিদের মারা যাওয়ার সাথে আরিশার কি সম্পর্ক? আরিশা কি আবিদকে খুন করেছিল? না, আরিশা আবিদকে খুন করে নাই, তবে আরিশার কারণেই আবিদ মারা যায়। ভাইয়ার কাছ থেকে আবিদের মারা যাওয়ার ব্যাপারে সব কিছু শোনার পর নিজের মনের মাঝে এক ধরনের ভয় চলে আসলো। আমি বাসায় চলে আসলাম। আমাকে দেখে আরিশা আবারও কালকে রাতের মতো শুরু করলো। আমি কিছু বললাম না, না বলে অন্য রুমে চলে গেলাম। রুমে গিয়ে আব্বু আম্মুকে ডাক দিলাম। সারা দিন আর কারোর সাথে কিছু করছে কিনা আরিশা আম্মুকে জিজ্ঞাসা করলাম। না, শুধু তোকে দেখলে আরিশা এমন করে। আব্বু আম্মুকে অনেক চিন্তিত লাগছে। এভাবে আর কয়দিন? আমি তাদের শান্ত হতে বললাম। তাদের আরিশার ভাইয়ার বলা কথাগুলো বললাম। আরিশা আবিদের চেয়ে 2 বছরের বড় ছিল। আরিশা যখন 5-এ পড়ে তখন একদিন আবিদের সাথে স্কুলের আরেকজন ছাত্রের ঝগড়া হয়। ওই ছেলেটা আবিদের মাথা ফাটিয়ে দেয়। এটা দেখে আরিশা অজ্ঞান হয়ে যায়। আরিশার জ্ঞান ফেরার পর যতবার আবিদকে দেখেছে ততবার সে ভয় পেত। এখন আমাকে দেখে যেমনটা করে, তখন আবিদকে দেখেও তেমনই করত। তারপরও কোনো সময় আবিদকে আবিদ হিসেবে মেনে নিতে পারে নাই। সব সময় ভাবত ওইটা আবিদ না, অন্য কেউ আবিদের মতো দেখতে। তারপর থেকে আবিদ আর আরিশাকে দূরে দূরে রাখা হতো। একদিন আরিশা অসুস্থ থাকায় সে স্কুলে যায়নি, আর তার আম্মু ডাক্তারের থেকে ওষুধ আনতে যায়। এমন সময় আবিদ স্কুল থেকে ফিরে আসে। আবিদকে দেখে আরিশা আবারও ভয় পেয়ে যায়। পাশে থাকা লাঠি নিয়ে আবিদের দিকে ছুটে যায়, আর আবিদও বাইরের দিকে দৌড় দেয়। রাস্তা পার হবার সময় গাড়ির সাথে আবিদের ধাক্কা লাগে। আবিদ সেখানেই মারা যায়। কথাগুলো শুনে আব্বু আম্মু ভয় পেয়ে গেল, কিন্তু এসব আরিশার বাবা মা আগে জানায়নি কেন? আম্মু জিজ্ঞাসা করলো। আবিদ মারা যাওয়ার পর আর কখনো এমন হয় নাই। সবাই ভেবেছিল আরিশা ঠিক হয়ে গেছে। আমি আম্মুকে বললাম। এমন সময় আরিশা আম্মুকে ডাকতে লাগলো। আমি আম্মুকে ভয় না পেয়ে যেতে বললাম। আম্মু আরিশার কাছে ভয়ে ভয়ে গেল। আমি আর আব্বু বসে রইলাম। পাশের রুম থেকে আম্মু আর আরিশার কথাবার্তা শুনতে পাচ্ছি। মা, ওই লোকটা আবার এসেছে কেন? আমার রোশান কোথায়? ওই তো রোশান। না মা, আপনারা ভুল করছেন। ও রোশান না, ও রোশানের মতো দেখতে অন্য কেউ। ওকে তাড়িয়ে দিন। আচ্ছা, দিব। আচ্ছা আরিশা, তোমার আবিদের কথা মনে আছে? হ্যাঁ, আমার ছোট ভাই। তো সে কোথায়? আবিদ তো মারা গেছে। আম্মু কিছু না বলে চলে এলো। এসে আমাকে বলতে শুরু করলো, এই মেয়েকে ওর বাবার বাড়ি রেখে আয়। এই মেয়ে খুনি, আমাদের সবাইকে মেরে ফেলবে। আমি আম্মুকে বোঝানোর চেষ্টা করলাম এমন কিছুই হবে না, কিন্তু আম্মু সেটা মানতেই চাচ্ছে না। পরদিন আরিশার ভাইয়াকে সাথে নিয়ে আমি ডাক্তারের কাছে গেলাম।
ডাক্তার মনোযোগ সহকারে আমার আর ভাইয়ার কথা শুনলেন। তারপর তিনি বললেন, আরিশা এক ধরনের বিরল মানসিক রোগে আক্রান্ত। কি রোগ? রোগের নাম ক্যাপগ্রাস ডিলোশন। ডাক্তার এমন রোগের নাম বলল যেটার নাম জীবনেও শুনি নাই। আমি আর ভাইয়া দুজনের কেউ কিছুই বুঝলাম না। ভাইয়া আমার দিকে তাকালো আর আমি ভাইয়ার দিকে। ডাক্তার হয়তো বুঝতে পারলেন যে আমরা কিছুই বুঝি নাই। একটু বিস্তারিত বলেন স্যার। এই রোগে আক্রান্ত রোগী বিশ্বাস করে যে তার জীবন সঙ্গিনী অথবা পরিবারের অন্য যে কোনো একজন সদস্য ঠিক তার মতোই দেখতে হুবহু অন্য একজন মানুষ দ্বারা রিপ্লেসড বা প্রতিস্থাপিত হয়েছে। ডাক্তারের কথা শোনার পর ধীরে ধীরে সব বুঝতে পারলাম। আবিদের সাথে ওই ছেলের ঝগড়ার পর আরিশার মাঝে এমন একটা বিশ্বাস এসে গেছিল যে আবিদের মতো দেখতেই অন্য কেউ আবিদের দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছিল। সেজন্য সে আবিদকে সহ্য করতে পারত না। স্যার, এই রোগ হবার পিছনের কারণটা কি? এই ধরনের রোগ শত কোটি মানুষের মাঝে দুই একজনের হয়ে থাকে, তাই সঠিক কারণ এখনো বলা যাচ্ছে না। তবে কোনো অ্যাক্সিডেন্ট বা হঠাৎ বেশি উত্তেজিত হয়ে অজ্ঞান হয়ে যাওয়ার পর দেখা দিতে পারে। এই রোগ ভালো হয় না? হ্যাঁ, হয় মাঝে মাঝে। আরিশার ক্ষেত্রে আবিদের মারা যাওয়ার পর একবার ঠিক হয়ে গেছিল, কিন্তু হঠাৎ করে আবার এসে যায়। এবার আমার মাঝে কিছুটা ভয় এসে গেল। তার মানে কি আমি মারা যাওয়ার আগে আরিশার আর এই রোগ ভালো হবে না? ভয়ে চোখ মুখ শুকিয়ে গেল আমার। ডাক্তার হয়তো আমার মুখ দেখে মনের ভাষা কিছুটা বুঝতে পারলেন। তারপর বললেন, আপনি যেমন ভাবছেন তেমন না। আমার এক বন্ধু আমেরিকায় এই রোগ নিয়ে গবেষণা করছে। এই রোগে আক্রান্ত রোগী আছে তার একটা, সে এখন সুস্থ হবার পথে। আমি ওর সাথে কথা বলে কালকে আপনাকে জানাচ্ছি। ডাক্তারের কথা শুনে ভয় একটু হলেও কমলো। এখন কালকে পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আমি যে বাসায় আছি আরিশার সেখানে থাকা উচিত না, তাই বাসায় এসে আরিশার ভাই আরিশাকে নিয়ে গেল। আমি আম্মু আব্বুকে ডাক্তারের বলা কথাগুলো জানালাম। আম্মুর এক কথা, এই মেয়েকে আর বাসায় আনা যাবে না। বাবার বাড়ি চলে গেছে, সেখানেই থাক। দরকার হলে ওকে ডিভোর্স দিয়ে আমাকে আরেকটা বিয়ে করাবে, তবুও আরিশাকে আর আনবে না। আমি কিছু না বলে রুমে চলে এলাম। আরিশাকে ছাড়াও আমি থাকতে পারবো না, আবার আরিশাকে নিয়েও থাকা সম্ভব হচ্ছে না। আর আম্মু যা বলছে সেটাও মেনে নিতে পারবো না। কি করব তাহলে আমি? বড্ড বেশি ভালোবাসি আরিশাকে। কালকেও ওকে ছাড়া দূরে ছিলাম, কিন্তু একই বাসাতে ছিলাম বলে এতটাও খারাপ লাগে নাই। কিন্তু আজকেও বাসায় নেই, প্রচণ্ড একা একা লাগছে। বিয়ের পর আজকেই প্রথম আমরা আলাদা বাসায় আছি। সারা রাত আর ঘুমাতে পারলাম না। এখন মনে হচ্ছে কিছুদিন আগে আরিশার আর আমার ছোট অ্যাক্সিডেন্টটাই সব কিছুর জন্য দায়ী। কক্সবাজার যাওয়ার পথে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়, আর সেদিন রাত থেকেই তার পুরনো রোগটা নতুনভাবে আসতে শুরু করে। কয়েক মাসের মাঝে পুরোপুরি এসে যায়। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে আবারও ডাক্তারের কাছে গেলাম। সিরিয়াল নিয়ে অধীর আগ্রহে বসে আছি। আজকে আর সময় কাটতে চাচ্ছে না। আধা ঘন্টার মতো বসে আছে, কিন্তু মনে হচ্ছে কয়েক ঘন্টা ধরে আছি। ডাক্তার কি বলবে না বলবে সেটা ভেবে এই এসির মাঝেও ঘেমে যাচ্ছি। অবশেষে আমার সিরিয়াল আসলো। ডাক্তার রুমে প্রবেশ করলাম। স্যার, কথা বলছেন আপনার বন্ধুর সাথে? হ্যাঁ, কথা হয়েছে। আপনাকে বেশি চিন্তা করতে হবে না। আর এই রোগ ভালো হবার সম্ভাবনা আছে 60%-এর মতো, আর বাকিটা আল্লাহর হাতে। কি করবে এখন তাহলে? আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো নিয়মিত খেলে
অনেকটাই কমে যাবে। তবে আপনাকে আরেকটা কাজ করতে হবে। কি কাজ স্যার? প্রায় 3 মাসের মতো আপনি আরিশার সাথে যোগাযোগ রাখবেন না। ফোনে কথা বলতে পারেন মাঝে মাঝে। আপনাকে যদি না দেখে আর সাথে মেডিসিনগুলো চালিয়ে নেয়, তবে আশা করছি ঠিক হয়ে যাবে। 3 মাস, সময়টা আমার কাছে 3 বছরের মতো মনে হচ্ছে। তবুও সারা জীবন আরিশাকে পাওয়ার জন্য এইটুকু কাজ আমাকে করে যেতেই হবে। বাসায় এসে আরিশার বাবা মা এবং আমার বাবা মা সবাইকে খুলে বললাম ব্যাপারটা। এই 3 মাস আরিশা ওদের বাসাতেই থাকবে। এখানে থাকলে আমার বেশি খারাপ লাগবে। যে বাসায় আরিশা নাই, সে বাসাটাকে আমার কাছে খালি খালি মনে হবে। আরিশা চলে যাওয়ার পরদিনই আমি ফ্রান্সে আমার বোনের ওখানে ঘুরতে যাব। আম্মু আব্বুর ধারণা, আপুর কাছে গেলে আমারও হয়তো একটু ভালো লাগবে আর ঘুরে আসাটাও হবে। ফ্রান্সে চলে আসলাম। এখানে আসার পর এখানকার এক ডাক্তারের সাথে কথা বললাম। দেশের ডাক্তারের দেওয়ার প্রেসক্রিপশনগুলো দেখালাম। সব দেখে তিনি বললেন, ঠিক আছে, তবে 3 মাসের চেয়ে সময়টা 1 বছর হলে বেশি ভালো হয়। 3 মাসের মাঝে ঠিক নাও হতে পারে, আর তার সাথে কোনো রকম যোগাযোগই করা যাবে না। তার কথা মতো আমি সেটাই করলাম। সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিলাম। তারপর হাসান ভাই, আপুর স্বামী, এর সাথে এখানের তার ব্যবসায় সময় দিতে লাগলাম। ধীরে ধীরে সময় কেটে গেল। 10 মাস হয়েছে। এমন সময় একদিন আরিশা আমাকে ফোন দিয়ে কান্নাকাটি শুরু করলো। আমি কেন এতদিন ধরে বাইরে আছি তার কোনো খোঁজ খবরও নেই না। তার বাবা মার কাছে শুনতে পারলাম আরিশা এখন সুস্থ হয়ে গেছে। সে 3 মাস আগে থেকেই শুধু আমার কথা জিজ্ঞাসা করত, কিন্তু বিভিন্ন বাহানা দিয়ে এতদিন দূরে রাখছে, কিন্তু এখন আর পারছে না। দেশে চলে আসলাম। আমি আসার আগে আরিশা আমাদের বাসায় চলে আসছে। এয়ারপোর্টে নেমে দেখি শুধু আব্বু এসেছে নেওয়ার জন্য। আব্বুকে আরিশার কথা জিজ্ঞাসা করলাম, কিন্তু কিছু বলল না। কেন আসে নাই সেটা জানে না হয়তো। অনেক রাত হয়ে গেছে, এজন্য হয়তো আসে নাই। বাসায় যাওয়ার আগে আরিশার প্রিয় কাঠগোলাপ এবং লাল আলতা নিয়ে আসলাম। বাসায় গিয়ে আম্মুর সাথে কথা বলছি, তবুও আরিশাকে কোথাও দেখছি না। কাউকে জিজ্ঞাসাও করতেও লজ্জা লাগছে। আম্মু আমাকে রুমে যেতে বলল। রুমের দরজা খুলতেই দেখি রুমটা সুন্দর করে সাজানো আছে, আর বিছানার মাঝখানে গোমটা দিয়ে আরিশা বসে আছে। ধীরে ধীরে কাছে গেলাম। ঘোমটাটা সরানোর সাথে সাথে আরিশা আবারও আগের মতোই চিৎকার দিয়ে উঠল, কে আপনি? আমার রোশান কোথায়? তাহলে কি আরিশা ঠিক হয় নাই? তবে এবার আর চিৎকার দিয়ে বাইরে গেল না। চিৎকার শুনে বাবা মাও রুমে আসলো না। আমি নিজেই চলে যেতে লাগলাম। পিছন থেকে আরিশা এসে জড়িয়ে ধরল। ভালোবাসি তো, আমাকে রেখে চলে যাবো আবার? তুমি আমাকে চিনতে পারছো? হ্যাঁ, চিনতে পারছি। আগে আমি এমন করলে তুমি কেমন করতে সেটা তো বুঝতে পারি নাই। তাই আজকে দেখার জন্য একটি নাটক করলাম। খুব ভালো। সরি তো, আমি আব্বু আম্মুর কাছে সব শুনেছি। আমি বিশ্বাসই করতে পারছি না আমি এমন করেছি তোমার সাথে। আমাকে মাফ করে দিও, আর এমন করব না। আর হ্যাঁ, অনেক ভালোবাসি তোমায়। আমি কিছু না বলে আরিশার দিকে তাকিয়ে রইলাম। 1 বছর তাকে দেখি নাই। আজ সারা রাত আরিশাকে দেখব। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।